আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রথম অধ্যায়টা পড়ব। দেখো, প্রথম অধ্যায়ে আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। এই যে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর, বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে পরবর্তী ১৫০০ বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। কোন নিদর্শন? মহাস্থানগড়। ওকে, মৌর্য আমলে এই স্থানটি কুন্দ্রনগর নামে পরিচিত ছিল। এই স্থানটি কি নামে পরিচিত ছিল? কুন্দ্রনগর নামে পরিচিত ছিল। এই লাইনটি মনে রাখ। বগুড়া থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। কোন শহর থেকে? বগুড়া শহর থেকে। কত কিলোমিটার উত্তরে? ১৮ কিলোমিটার উত্তরে। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে অবস্থিত। দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁথি, ৫ মিটার লম্বা খোদাই পাত। এই হচ্ছে মহাস্থানগড়ের বর্ণনা। এখানে মহাস্থানগড়ের একটা ছবি দেওয়া আছে। ওয়ারী বটেশ্বর। এখন নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক দুইটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে চাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁথি। এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা পেলে আসা সময়কে যেমন জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারে। পৃষ্ঠা নাম্বার ৩। এখানে বলা আছে, এসো বলি, প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করার প্রয়োজন কেন? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাদুঘরের সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? পদে আছে, দেখো, এসো লিখি। এখানে বলা আছে, পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তির চিত্রটি লক্ষ্য করো। যারা এটা দেখেনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো। দেখো, পাশে এখানে একটা লম্বা দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। ঠিক আছে, বলছে এই জিনিসটা যারা দেখে নাই তাদের সম্পর্কে একটা রচনা লিখতে। পাথরে খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান প্রাচীন চিত্রটি একটি ঐতিহাসিক নিদর্শনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে পাওয়া গিয়েছে। স্থানটি মহাস্থানগড় নামে পরিচিত। মহাস্থানগড় বাংলাদেশের বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থান। এটি খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে পরবর্তী ১৫০০ বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদী তীরে অবস্থিত। মহাস্থানগড়ে মাটি খুঁড়িয়ে অনেক ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এসব নিদর্শনের মধ্যে এটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো পাথরে খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান একখণ্ড পাথর, যা খোদাই পাথর নামে পরিচিত। এই পাথরের টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা এবং ০.৯১ মিটার চওড়া। এই পাথরটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে। ঠিক, তো এটা সম্পর্কে আমরা শিখলাম। এখন গতে আছে, দেখো, যে আরো কিছু করি। বলছে, পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো। মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে? ওই প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষকের সহায়তায় ও বড়দের সহায়তায় তুমি এই কাজটা সমাধান করবা। তারপরে বলছে, ঘতে যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব অব্দের কাছাকাছি সাম্রাজ্যের ইতিহাস বহন করে। এখানে আমরা লিখব, মহাস্থানগড় খ্রিস্টপূর্ব ৪ শব্দের কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে। পাহাড়পুর, এই ঐতিহাসিক নিদর্শনটি ৭৮১ থেকে ৮২১ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। ওকে, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে ২৪ মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। দেখো, এখানে পাহাড়পুরের একটা কি ছবি দেওয়া আছে। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি ভিক্ষু কক্ষ রয়েছে, অর্থাৎ ভিক্ষুদের থাকার স্থান, রুম রয়েছে। এছাড়া এখানে
মন্দির, রান্নাঘর, খাবারঘর এবং পাকা নর্দমা আছে, যেখানে এই পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। ওকে, টেরা অর্থ হচ্ছে মাটি, কোটা অর্থ হচ্ছে পোড়া, অর্থাৎ মাটি পুরানো, অর্থাৎ পুরা মাটি দিয়ে তৈরি নির্মিত শিল্প। তারপরে আছে ময়নামতি। অষ্টম শতকে রাজা মানিক চন্দের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মোচা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। পৃষ্ঠা নাম্বার 5 আছে ক এসো বলি। পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে চাও তা একজন সহপাঠীর সাথে আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে? এসো বলি, ঠিক আছে। এসো কতে আছে যে এসো লিখে, এখানে আমাদেরকে লিখতে বলছে, ঠিক আছে। ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরের পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি। দেখো, এটা কিন্তু কি পোড়ামাটির তৈরি, ঠিক আছে। কোথায় পাওয়া গেছে? এই ফলকটি পাওয়া গেছে পাহাড়পুরে। ওকে, এই সম্পর্কে একটা উপযুক্ত বাক্য লিখতে বলছে। তো আমরা লিখব, তো এটা উত্তরটা আমরা লিখব, পোড়ামাটি দিয়ে তৈরি এই ফলকটি একটি ঐতিহাসিক নিদর্শন, যাতে রয়েছে পদ্মে মুখ দেওয়া রাজহাঁস। দেখো, এটা হচ্ছে তো পদ্ম, এই পদ্মে মুখ দেওয়া কি? এটা একটা রাজহাঁস। ওকে, তার পরবর্তীতে দেখো ঘতে আছে গ আরো কিছু করি। মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলো বর্ণনা করো। ওকে, ঘতে আছে যাচাই করি। নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। যে বিষয়টি যে স্থানের ছকে সে অনুযায়ী লেখো। কি কি আছে দেখো, উঁচু গড়, বৌদ্ধ ধর্মীয় নিদর্শন, গোপন কুঠরি, অষ্টম শতক, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বাংলাদেশের উত্তরাঞ্চল। তাহলে এটা আমাদের যে নিচের ছক দেওয়া আছে সেই চকে লিখতে হবে। তো এখানে আমরা লিখবো পাহাড়পুর। পাহাড়পুরে কি আছে? উঁচু গড় আছে, গোপন কুঠরি আছে, আর বাংলাদেশের উত্তরাঞ্চল। ওকে, আর পাহাড়পুর ও ময়নামতি এখানে আমরা লিখবো অষ্টম শতক, লিখবো অষ্টম শতক। আর ময়নামতিতে লিখবো বৌদ্ধ ধর্মীয় নিদর্শন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। অর্থাৎ উপরের যে চকটা আছে, তো এই উপরের চকটা থেকে কিন্তু এটা আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়বো সোনারগাঁও ও লালবাগ কেল্লা সম্পর্কে। দেখো, এখানে সোনারগাঁওয়ের একটা ছবি দেওয়া আছে। দেখো, সোনারগাঁও ও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। দেখো, এখানে কিন্তু অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন আছে, ঠিক আছে। সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। কোন যুগে সোনারগাঁও? মধ্যযুগে। কাদের? বাংলার সুলতানদের রাজধানী ছিল। এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 1610 সালে এক যুদ্ধে ইসাকার পুত্র মুসাকা পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর গড়ে ওঠে। সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদী তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। কত সালে নির্মাণ করা হয়?
1678 সালে ওকে ঢাকার দক্ষিণ পশ্চিমে কোথায় অর্থাৎ কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে। ওকে, আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। কে শুরু করেন? আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম। ওকে, দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। কিসের তৈরি? ইটের। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মুঘল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। এই খোলা জায়গায় তাঁবু টানিয়ে তারা বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গের ভিতরে রয়েছে পরিবিবির মাজার। কার মাজার রয়েছে? পরিবিবি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, শিক্ষার্থীরা, পৃষ্ঠা নম্বর 7 আছে যে এসো বডি। মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ওকে, এটা তুমি তোমার শিক্ষকের সাহায্য নিয়ে এটা আলোচনা করবে। খতে আছে এসো লিখি। ঠিক আছে, এখানে আছে নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো। কাজটি দুজনে মিলে পড়ো, অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে কাজটি করবা। স্থান প্রথমে আছে কি? সোনারগাঁ। তো সোনারগাঁতে কি আছে আমরা একটু দেখে নিই। সোনারগাঁতে আছে এখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, লোকশিল্প জাদুঘর ও পানাম নগর এখানে অবস্থিত। তারপরে স্থান হচ্ছে পানাম নগর। পানাম সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। পানাম নগরীর পানি সরবরাহের জন্য 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। শেষে আছে লালবাগ কেল্লা। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এতে আছে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। পরিবিবির মাজার এখানে অবস্থিত। গতে আছে আরো কিছু করি। মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁ শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদনপত্র লেখো। ওকে, ঘতে আছে বাক্যটি সম্পূর্ণ পড়ো। সোনারগাঁও এর নির্মাণকাল এখানে কত হবে? উত্তর হবে 14শ শতকে। পৃষ্ঠা নাম্বার 7 শেষ। এখন আমরা পড়ব পৃষ্ঠা নাম্বার 8 আছে। দেখো আহসান মঞ্জিল সম্পর্কে। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মুঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে খাজা আনিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে ভবনটির নামকরণ করেন কি? আহসান মঞ্জিল। ওকে, এই হচ্ছে আহসান মঞ্জিলের দৃশ্য। এটা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে। তো 1888 সালের ঘূর্ণিঝড়ে এবং 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হয়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। ফতে আছে এসু বলি। এখানে আছে প্রাচীন স্থাপনাগুলিও রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়। তারপরে সেগুলো সংরক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন কর। বিতর্কে 2টি দল পক্ষে ও বিপক্ষে বলবে। দলের পক্ষে যুক্তি উপস্থাপন করো। ওকে, অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে শিক্ষকের সহায়তায় একটা ডিবেটের অর্থাৎ বিতর্কের আয়োজন করবে। এসো লিখি। এই অধ্যায়ে 4টি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলি লেখো। কাজটি দুজনে মিলে করো। দেখো, আমরা কিন্তু অলরেডি বইয়ের আগের পৃষ্ঠাগুলি পড়েছি, সেই পৃষ্ঠা থেকে উত্তরগুলো করব। খ্রিস্টপূর্ব 3য় শতক। এই সময় কি ঘটেছে? এ সময় প্রাচীন স্থাপনা মহাস্থানগড় এই সময় নির্মিত হয়েছিল। তারপরে 800 খ্রিস্টাব্দ, 17 শতক, 19 শতক, এই তিনটাতে কি হয়েছে আমরা একটু দেখি। 800 খ্রিস্টাব্দ প্রাচীন স্থাপনা ময়নামতি এই সময়ের ঐতিহাসিক নিদর্শন। কত? 800 খ্রিস্টাব্দে। তারপর 17 শতকে আছে সোনারগাঁও ও লালবাগের কেল্লা, 17 শতকের ইতিহাসের নিদর্শন।
19 শতক 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে আহসান মঞ্জিল ক্রয় করে নেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে এই অধ্যায়ে যে 4টি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জি তৈরি করো, প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও। এগুলো তুমি তোমার বইয়ে প্রতিটি পৃষ্ঠায় আমরা পড়েছি। ঘতে আছে দেখো, নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম লেখো। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এখানে হবে মহাস্থানগড়। খ, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের প্রতীক। তাহলে এখানে কি হবে বলো? এখানে আমরা লিখব ওয়ারী বটেশ্বর, যেটা নরসিংদীতে অবস্থিত। ঘতে আছে এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন আছে। কোথায় আছে? মনে আছে? ময়নামতি। উত্তর হবে ময়নামতি। ঘ, দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। সেটা কোথায় রয়েছে? লালবাগ কেল্লা। ওকে।